স্বাধীন তদন্ত কমিশনকে এমনভাবে বা এমন কোনো উক্তি যাতে না প্রকাশ করা হয় যাতে এরা প্রভাবিত হয়, এবং একই সাথে তাদের কোনো কাজে যাতে কোনোভাবে হস্তক্ষেপ না করা হয়। এই বিডিআর রিলেটেড ইস্যুতে সম্পূর্ণভাবে কার্যপরিধির মধ্যে, স্বাধীন তদন্ত কমিশনের কার্যপরিধির মধ্যে সম্পূর্ণ বিষয়গুলোকে নিয়ে এসে যাতে পর্যালোচনা করা হয় সেদিকে স্পষ্টভাবে নজরদারি করতে হবে। আমি আয়াতুল্লাহ বেহেস্তি, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং এই বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক যেই প্ল্যাটফর্ম পরে গঠিত হয়েছে জাস্টিস ফর বিডিআর, সেখানে একজন সংগঠক হিসেবে কাজ করছি এবং শুরু থেকে আজকে 2 মাস যাবত যে আন্দোলন অতিবাহিত হচ্ছে শুরু থেকে এর সাথে আছি। আমার বিষয় থেকে, আমার জায়গা থেকে আমি একটি বিষয়ে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাচ্ছি। বিভিন্ন মহল বিভিন্নভাবে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে বিডিআর এবং সেনা একটা বিভক্তি সৃষ্টি করে এই আন্দোলন যাতে ঠিকভাবে সফল না হতে পারে এবং একই সাথে সুস্পষ্ট বিচার যাতে না হতে পারে এবং তদন্ত কমিটিকে কোনোভাবে সেটি আমরা হতে দিব না, এবং আমরা যতদিন পর্যন্ত এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখব। এবং একই সাথে এটিও বলতে চাচ্ছি, আপনারা জানেন যে বিচারিক প্রক্রিয়ায় পূর্ববর্তী সময়ে যে ধরনের বিচার সংঘটিত হয়েছিল সেখানে আমরা স্পষ্টভাবে আমাদের জায়গা থেকে একটি সন্দেহ প্রকাশ করেছি এবং যার নিমিত্তে পরবর্তী সময়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তো সেই দৃষ্টিতে আমরা চাচ্ছি স্বাধীন তদন্ত কমিশনকে এমনভাবে বা এমন কোনো উক্তি যাতে না প্রকাশ করা হয় যাতে এরা প্রভাবিত হয়, এবং একই সাথে তাদের কোনো কাজে যাতে কোনোভাবে হস্তক্ষেপ না করা হয়। এই বিডিআর রিলেটেড ইস্যুতে সম্পূর্ণভাবে কার্যপরিধির মধ্যে, স্বাধীন তদন্ত কমিশনের কার্যপরিধির মধ্যে সম্পূর্ণ বিষয়গুলোকে নিয়ে এসে যাতে পর্যালোচনা করা হয় সেদিকে স্পষ্টভাবে নজরদারি করতে হবে। এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি লিখিত একটি স্মারকলিপি প্রদান করেছি এবং সেখানে এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি। তো আমাদের সবার উদ্দেশ্যে একটি বক্তব্য থাকবে, স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত আমরা সবাই ধৈর্য ধরে আছি এবং এখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ আমরা কামনা করছি না। ধন্যবাদ সবাইকে। আমি শামীম রেজা। একটু আগে এক ভাই বলেছিলেন যে আয়াতুল্লাহ বেহেস্তিকে যে উনি বিডিআর পরিবারের সদস্য কিনা। তো ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের এই যে বিডিআর হত্যাকাণ্ড যে ইস্যুটা, এইটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপ, এবং এই যে হত্যাকাণ্ডটা এটা বাংলাদেশের মানুষ মনে করে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল। এবং তার পরবর্তীতে বিগত 15 বছর যে ফ্যাসিস্টের যেই শাসন দেখেছেন, যে শোষণ দেখেছেন এবং যে তাবেদারি দেখছেন, সেটা আসলে এই বিডিআর হত্যাকাণ্ডের পরবর্তী প্লট। তো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে এটা সারা বাংলাদেশের মানুষেরই একটি চাওয়া যে এটার আসলে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক তথ্যই প্রকাশ হোক। কেউ দায়িত্বশীল জায়গা থেকে এটাকে একটু অন্যভাবে দেখতে চেয়েছে, কিন্তু বাংলাদেশের 99% মানুষ মনে করে যে এই হত্যাকাণ্ডটা একটা ষড়যন্ত্র ছিল এবং আগ্রাসী শক্তির হস্তক্ষেপ ছিল এখানে, এবং এর ধারাবাহিকতাও আমরা দেখতে পেরেছি। এখানে সেনা সদস্য বা বিডিআর বলে এটাকে আলাদা করে দেওয়ার কোনো সুযোগই নেই। আমরা যেটা খেয়াল করেছি যে এটাই বাস্তব যে এখানে যারা সেনা থেকে রিক্রুট হয়েছিল তারা বিডিআর অফিসার ছিল। আর আরেকটা ব্যাপার হলো যে আমাদের দেশের সার্বভৌমত্বের মূল শক্তি হলো বাংলাদেশের সেনাবাহিনী, এবং সেই সেনাবাহিনীর জায়গা থেকে কেউ যদি এই মানুষের যে দাবি এবং চাওয়া, যারা চায় যে পুনঃ তদন্ত হোক এবং সঠিক সত্যটা বেরিয়ে আসুক, সেই জায়গায় যদি কেউ ইফ এবং বাটের বিষয়টাকে নিয়ে আসে এবং সরাসরি সেখানে দায়টা চাপিয়ে দিতে চায়, তবে আমরা মনে করি এটা ভুল হবে। কারণ আপনাকে মানুষ বিশ্বাস করতে চায়, বিগত দিনের যেই ময়লা আপনার গায়ে লেগে আছে সেইগুলো কিন্তু মানুষ ভুলে যেতে বসেছিল। আমাদের মানুষকে ভুলে যেতে হবে একমাত্র বাংলাদেশের স্বার্থে। আমরা বরাবরই চেয়েছি সার্বভৌমত্ব আন্দোলন থেকে যে বিডিআরের যারা প্রকৃত দোষী তাদের শাস্তি তো হতেই হবে, এবং তাদের মাধ্যমে এখানে বিদেশি শক্তির যে ষড়যন্ত্র ছিল সেইগুলো যেন প্রকাশ পাক এবং তদন্ত কমিটির মাধ্যমে সেটা অতি দ্রুত প্রকাশ পাবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। যে 57 অফিসার বলছেন ওনারা বিডিআরের অফিসার, কেন ওনাদেরকে বিভক্ত করে সেনা দিবস পালন করলেন? এই দিবসটা পালন হওয়ার কথা ছিল বিডিআর দিবস। এখানে একটা বৈষম্য শিকার, এবং নিজের দায়িত্ব থেকে যদি বলা হয় যে এই পর্যন্ত স্টপ,
এই ধরনের বক্তব্যের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। কারণ আপনি এমন কোনো বক্তব্য দিবেন না যে আপনি কারো আত্মীয়, ওই বক্তব্য আপনি কারো মাধ্যমে উঠাবেন না। আপনি আপনার জায়গা থেকে জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন এবং জনগণের কথা বোঝার চেষ্টা করুন। আপনার এই বক্তব্যকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। কারণ তারা যে ভূমিকা রেখেছে, এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল।
ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানার লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।